নমস্কার, কেমন আছেন সবাই? তো আজকে ইয়েলোস্টোনে আমাদের তৃতীয় দিন। আজকে আমরা এখন বেরিয়েছি ম্যামথ স্প্রিং দেখতে। তো আমাদের হোটেল থেকে ম্যামথ স্প্রিং প্রায় 2 ঘন্টা মতো রাস্তা। এখন 8টা, সাড়ে 8টা বাজছে। তো যেতে যেতে 10:30 হয়তো বাজবে। সুধা রেডি, ঘোড়াও রেডি। বাইরেটা আজকে একটু ঠান্ডা ঠান্ডা ছিল। আজ সকালের দিকে প্রায় 7 ডিগ্রি মতো টেম্পারেচার ছিল, যার জন্য দুজনকে পরিয়ে নিয়েছি একটু সোয়েট শার্ট মতো। সুধার একটু সোয়েট ফ্রক আর গোড়ার একটা বডি স্যুট। কিন্তু বাইরে বেরিয়ে এসে দেখছি যা রোদ্দুর, ঠান্ডা এতটা লাগছেই না। গিয়েই হয়তো একটু চেঞ্জ করতে হবে, নইলে গরমে অস্বস্তি হবে দুজনেরই। গোড়া তো সুধা তো ওর ছোটো ব্যাগটায় ওর জিনিসপত্র নিয়েই ঘোরে। গোড়ারটা আমাকে ক্যারি করতে হয়। আর সুধা এখন ইন্ডিপেন্ডেন্ট গার্ল, ও নিজেই হাঁটে, কারোর হাত ধরতে চায় না। আমাদের জোর করে হাত ধরতে চাইলে হাত ছাড়িয়ে নিয়ে দৌড়ায়। মানে বাইরে বেরিয়ে এসে খুব ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেছে সুধা, কি তাই তো? আমরা যখনই হোটেলের বাইরে বেরোচ্ছি তখনই আমি আর সুধার বাবা দুজনে আলোচনা করতে করতে যাচ্ছি। এই বুঝি 5-7 মিনিট পরেই দেখব যে একদল বাইসন আমাদের রাস্তার পাশ দিয়ে যাচ্ছে, বা একদল হরিণ দেখব রাস্তা ক্রস করছে। মানে এরকম ভাগ্য আমাদের হয় না। 2-1টা বাইসন দেখেছি, কিন্তু সেসব দেখে মন ভরেনি। গতকালই যেমন নদীর উল্টো পিঠে ভ্যালিতে বহু বাইসন চড়ে বেড়াচ্ছে দেখলাম। তবে সেসব দেখার জন্য দূরবীন থাকলে খুব ভালো হতো। এসব দেখে সত্যিই মন ভরে না। অথচ এদিকে আমাদের সময়ও কমে আসছে, আর মোটে হাতে 2 দিন আছে। তো আমরা ফাইনালি এখানে, আজকে 3 নম্বর দিন, আমরা ফাইনালি একটা ভল্লুক দেখতে পেয়েছি। আর গতকাল আমরা একটা বাইসন দেখতে পেয়েছিলাম, তাও খুব জঙ্গলের আড়াল থেকে। এটা তবু দেখা যাচ্ছে, আবার জঙ্গলের মধ্যেই ঢুকে যাচ্ছে। আর ওই একটা ভল্লুককে দেখার জন্য এইদিকে ভিড় দেখুন। পুরো রাস্তায় গাড়ি থেমে গেছে শুধু ওই একটা মাত্র ভল্লুককে দেখার জন্য। আর দেখাও যাচ্ছে না, হারিয়ে গেছে জঙ্গলের ভেতরে। তো বলে জুন জুলাই করে খুব ভালো জীবজন্তু দেখা যায়। আমরা তো জুলাইয়ের একদম শেষে এসেছি, তবু এটা সিজনের মধ্যেই পড়ে। তবুও সপ্তাহখানেক আগেও যারা এখানে বেড়াতে এসেছিল তারা অনেকেই মানে একদম বাইসনের দল, হরিণের দল, এই সবই দেখতে পেয়েছে আর কি। মানে আমারই এক চেনা জানা বন্ধু, তার দিদি বেড়াতে এসেছিলেন, তো ওনারা অনেক কিছু দেখে গেছেন। এমনকি সেই সময় স্নোফলও হয়েছিল। আর অন্য পশু পাখি যাই বলি না কেন, সেগুলো পুরোটাই লাকের উপর। ওরা বেরোবে না সেটা ওদের মর্জি। আমরা ঘুরতে এসেছি, তার মধ্যে যদি ভাগ্যক্রমে দেখে ফেলতে পারি সেটা আমাদের উপরি পাওনা যেটা বলে। বাট না দেখতে পেলে আর কিছু করার নেই, এই প্রাকৃতিক সৌন্দর্য দেখেই যাব, তার তো অভাব নেই। গাড়ি নিয়ে বেরোলেই মানে একদম মনোহরণকারী সব দৃশ্য রয়েছে, যেদিকে তাকাবো সেদিকেই ভালো লাগবে, যেন ছবির মতো সমস্ত কিছু সুন্দর। তো পশু পাখি বা জীবজন্তু যাই বলুন না কেন, দেখাটা সেটা পুরোটাই ভাগ্যের ব্যাপার। সেই সোনায় সোহাগার মতো আর কি। এখন সব কিছু সোনা, কিন্তু সেগুলো পেয়ে গেলে আর কি সোহাগা হয়ে যাবে ব্যাপারটা। এই যে বলতে বলতেই আর একটা সুন্দর, এই রিভারটার নাম ফায়ার কিছু একটা, ফায়ার। এই নদীটার পাশ দিয়েই তো এই রাস্তাটা, আর এই নদীটার সাথে সাথেই যাচ্ছি আর কি। তো এই নদীটার নাম দেখলাম ম্যাপে দেওয়া রয়েছে ফায়ার হোল। জানি না আবার নদীটা চেঞ্জ হয়ে গেল কিনা। হ্যাঁ, ফায়ার হোলই আছে। তো চারিদিকে রয়েছে নদী নালা, খানাখন্দ অনেক রয়েছে, প্রচুর লেক। মানে এখানে এসে থেকে তো মানে অজস্র লেক দেখে যাচ্ছি। বোধহয় 1500 লেক রয়েছে পার্কটার মধ্যে। অনেকে গাড়ি থেকে নেমে না, মানে রাস্তায় নেমে গিয়ে এই সুন্দর সুন্দর জায়গায় খানিকক্ষণ হাঁটাহাঁটি করছে, বা কেউ বসে রয়েছে, কেউ
দূরবীন নিয়ে এসেছে, ক্যামেরা নিয়ে এসেছে, যে যার মতো করে সময় কাটাচ্ছে। এই যে এত সুন্দর জায়গা, এখান থেকে তো যেতে ইচ্ছে করে না। খুব সুন্দর জায়গাটা, চারিদিক যেদিকে তাকাচ্ছি সেদিকেই সবুজ। এখানে একটা ঝর্ণা রয়েছে, দেখতে যাওয়া জানি না কবে প্ল্যান হচ্ছে, কিন্তু কোথাও যাই না যাই আমি এখানে ওই ঝর্ণাটা দেখতে যাব। এই ঝর্ণার নামটাও আমি ঠিক জানি না, মনে করতে পারছি না। আমি কয়েকদিন আগে দেখেছিলাম, কিছু সার্চ টার্চ করেছিলাম, তো দেখি কোথাও যাই না যাই। আর 2 দিন রয়েছে, ওই 2 দিনের মধ্যে একদিন আমি যাবো এই ঝর্ণাটা দেখতে। সুধা গোড়া দুজনেই ঘুমোচ্ছে। সুধার একটু বমিও হয়ে গেল সকালের দিকে, কারণ অনেক টার্ন তো, যার ফলে ওর খুব নজিয়া ফিল হচ্ছে, যার জন্য ঘুমিয়ে গেছে বলে আমি আর ওকে ডেকে তুলে কিছু দেখাচ্ছি না। একবারে যেখানে যাচ্ছি মেন স্পটে সেখানে গিয়েই দেখবে। আর গোড়া ও খেলাধুলো করছিল খানিকক্ষণ, তারপর কার সিটে বসতে চাইছে না। আসলে ব্যাক টু ব্যাক প্রত্যেক দিন প্রায় 4-5 ঘন্টা করে কার সিটে বসছে, তো খুব টায়ার্ড হয়ে যাচ্ছে, মানে একঘেয়ে হয়ে যাচ্ছে ব্যাপারটা। ও তো আর এইসব কিছুর ব্যাপার বুঝতে পারছে না, ও খেলতেও পারছে না, যার জন্য ওরা আর বসতে চাইছিল না। অনেক কেঁদে কেঁদে ফাইনালি ঘুমিয়ে গেছে। আর একটা সুন্দর জায়গা আসছে, দাঁড়ান দেখায়। আরো একটা সুন্দর জায়গা সামনে, খাবার দাবারের ব্যাগটা সামনে আছে। আমরা এখানে 4টে ফ্যামিলি ঘুরতে এসেছি। প্রতিদিন সকালে উঠে ডিসাইড করছি যে কোন জায়গা আজকে ঘোরা হবে। তো ব্রেকফাস্ট করে সবাই জিনিসপত্র নিয়ে যে যার গাড়িতে বেরিয়ে যাচ্ছি। সমস্যাটা হচ্ছে এরপর, কারণ হোটেল থেকে বেরিয়ে যাওয়ার পর আমরা আমাদের ফোনে কোনো নেটওয়ার্ক পাচ্ছি না। মানে কারোর সাথে যদি যোগাযোগ করতে হয়, সেটাই জঙ্গলের মধ্যে অসম্ভব ব্যাপার। সুবিধা একটাই যে আমরা জিপিএস ডাউনলোড করে নিয়েছিলাম, যার জন্য রাস্তা খুঁজে পেতে কারোর কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু একজন অন্যজনের সাথে যোগাযোগ করতে গেলেই তখন সমস্যাটা হচ্ছে, যার জন্য আমাদের কোনো দোকানপাট দেখে দাঁড়াতে হচ্ছে, সেখান থেকে আমরা যোগাযোগ করছি অন্য কারোর সাথে। আবার যাকে যোগাযোগ করছি সে যদি ঠিকঠাক জায়গায় না থাকে, নেটওয়ার্ক আছে এমন জায়গায় না থাকে, তখন তো যোগাযোগ করা অসম্ভব হয়ে যাচ্ছে। যার ফলে আমরা বেরোচ্ছি একসাথে, কিন্তু যে যার নিজের মতোই ঘুরছি আর কি। বলতে গেলে আমরা বেরিয়ে যাচ্ছি সবাই একসাথে দেখা করে, আর ফিরে এসে দেখা হচ্ছে সবার সাথে হোটেলে আর কি। তো মাঝখানে আমরা ডিসাইড করে নিই তাই যে কোথায় দাঁড়িয়ে আমরা লাঞ্চ করব, আর বা কোনো একটা ব্রেক পয়েন্ট আমরা কমন জায়গা ঠিক করে নিচ্ছি আর কি, যেখানে গিয়ে সবাই ওয়েট করব। কেউ যদি আসতে 5-10 মিনিট আর কি দেরি হয়, কারণ এখানে পার্কিংয়ের সমস্যা খুব। যে কোনো জায়গায় গিয়ে কোনো জিনিস দেখতে গেলে পার্কিং খুঁজতেই 10-15 মিনিট সময় লেগে যাচ্ছে। আর সব থেকে মজার বিষয় কি জানেন তো, সব জায়গায় আমরাই প্রায় 10-15 মিনিট লেটে পৌঁছচ্ছি, কারণ সুধা গোড়া দুজনকে নিয়ে না মাঝে মধ্যেই আমাদের ব্রেক দিতে হচ্ছে। কখনো গোড়া কাঁদছে, কখনো সুধা টয়লেট যাবে, এভাবে ব্রেক দিতে দিতে আমরাই সব থেকে শেষে পৌঁছই আর কি। তো এখন আমরা যে এই রাস্তাটার মধ্যে দিয়ে যাচ্ছি, এটা গ্র্যান্ড ক্যানিয়ন অফ ইয়েলোস্টোন। জায়গাটা বেশ সুন্দর। যদি এই রাস্তা দিয়েই ফেরার পথে ফিরি, তাহলে ভাবছি এখানে একটু ব্রেক দেব। গোটা পৃথিবী জুড়েই প্রকৃতি আমাদের জন্য অসংখ্য জিনিস তৈরি করে রেখেছে, কোনোটা সুন্দর, কোনোটা ভয়ঙ্কর, কোনোটা আবার ভয়ঙ্কর সুন্দর। তো ম্যামথ হট স্প্রিং এরকমই একটা জায়গা। আরও একটা জিনিস, ইয়েলোস্টোন ন্যাশনাল পার্কের একটা কমন জিনিস হলো মাটির নিচে থাকা গরম জল, আর তার সাথে মিশে থাকা অসংখ্য কেমিক্যালস আর মিনারেলস, যার ফলে গোটা পার্ক জুড়ে তৈরি হয়েছে গাইজার্স, হট স্প্রিং, ট্রাভার্টিন, মাউন্ড, মাড ভলক্যানো। তো আমরা হট স্প্রিং পৌঁছে গেছি, পৌঁছেই ব্রেকফাস্ট করছি। বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসেছিলাম। সুধা স্যান্ডউইচ খেতে চায় না, জাস্ট বাটার দিয়ে, আর কিছুই না। ওর জন্য ব্রেড, ডিম, আর আমাদের জন্য এই বাটার স্যান্ডউইচ। গোড়া উঠে পড়েছে, উঠে দিদিকে দেখছে, ও জানলা দিয়ে মুখ গলাচ্ছে, সেটাই দেখছে। এই যে আমরা এখন ম্যামথ হট স্প্রিং দেখতে এসেছি, এটা কি জিনিস একটু বলি আপনাদের। এটাও কিন্তু একটা অসাধারণ জিওথার্মাল ফরমেশন। মাটির নিচে থেকে উঠে আসা গরম জল লাইমস্টোনের মধ্যে দিয়ে ক্যালসিয়াম কার্বনেট নিয়ে আসে, আর সেই মিনারেল ধীরে ধীরে জমে তৈরি করেছে এই ট্রাভার্টিন ফরমেশন। এটার রং সাদা, হলুদ আর কমলা হয়, যেটা আরেকটু সামনে গেলে বুঝতে পারবেন। দেখুন, 3টে রঙই কিন্তু খুব স্পষ্ট বোঝা যাচ্ছে। এই রং তৈরির পেছনে কি কারণ থাকে বলুন তো?
জলটা যেহেতু প্রচণ্ড গরম হয়, এই প্রচণ্ড গরমে বেঁচে থাকার মতো উপযোগী কিছু মাইক্রো অর্গানিজম। আর এই যে ম্যামথ হট স্প্রিংয়ের ল্যান্ডস্কেপটা দেখা যাচ্ছে, এটাও কিন্তু সারা বছর এক থাকে না। জলের ফ্লো বদলালে এই ফরমেশনটাও ধীরে ধীরে চেঞ্জ হয়ে যায়। তো আমরা এই ম্যামথ হট স্প্রিং দেখে বেরিয়ে যাচ্ছি। আমাদের অবস্থা ওই স্প্রিং রোলের মতো হয়ে গেছে, মানে একদম ধোঁয়া উঠছে আর কি, এত গরম। তো এখন এখান থেকে নিচের দিকে যাব। নিচের দিকে আমাদের সব একসাথে যারা এসেছি তারা সবাই নিচে গাড়ি পার্ক করেছে, আর আমরা থ্যাঙ্কফুলি ওপরে গাড়ি পার্ক করার জন্য আমাদের বেশি নিচে নামতে হয়নি। আমরা পুরো ভিউটা দেখতে পেয়েছি, মানে ম্যামথ হট স্প্রিংটা মানে একদম কাছ থেকে দেখতে পেয়েছি। আর বাকিরা সবাই নিচে থেকে উঠে এসে ওপরে দেখছে, তো ওটা তো বেশ কষ্টসাধ্য। তো এই যে আমরা ছেড়ে বেরিয়ে যাচ্ছি। আমরা এখন ম্যামথ হট স্প্রিং থেকে বেরিয়ে যাচ্ছিলাম। তো বেরিয়ে যাওয়ার পথে রাস্তায় বাঁদিকে এটা চোখে পড়লো, এটার নাম অরেঞ্জ স্প্রিং মাউন্ট। তো ম্যামথ হট স্প্রিং আর অরেঞ্জ স্প্রিং মাউন্ট দুটোই কিন্তু একই পদ্ধতিতে তৈরি হয়েছে, কিন্তু ম্যামথ হট স্প্রিং অনেকটা জায়গা জুড়ে ছড়িয়ে তৈরি হয়েছে। আর সেখানেই এই অরেঞ্জ স্প্রিং মাউন্ট একই পদ্ধতিতে তৈরি হলেও এটা একটা পাহাড়ের ঢিবির মতো আকৃতি নিয়েছে। ওখান থেকে খানিকটা এগিয়ে আসলে এই যে সাদা মতো জায়গাটা দেখা যাচ্ছে, এটাকে ট্রাভার্টিন ডিপোজিটস বলে। এখানে আবার ক্যালসিয়াম কার্বনেট সাদা রঙের ল্যান্ডস্কেপ তৈরি করে দিয়েছে। এটাকে বরফ ভেবে মোটেই ভুল করবেন না। এতক্ষণ আমরা ম্যামথ হট স্প্রিং ওভারলুক এরিয়াতে ছিলাম। ওখান থেকে নেমে একটা নিচের ছোট্ট শহরে যাচ্ছি। যাবার পথে একটা অসাধারণ অভিজ্ঞতা হলো। আমরা এখানে না একটু রেস্টরুম যাব বলে দাঁড়িয়েছিলাম, তো দূর থেকে ওখানে কিছু অ্যান্টেলোপ রয়েছে বোধহয়, নইলে হরিণের দল, আমি ঠিক বুঝতে পারছি না দূর থেকে, কিন্তু এখানে এক দলের দেখা মিলেছে। আজ সকাল থেকে দিনটা কিন্তু মন্দ কাটছে না। সকালবেলায় বেরিয়েই ভল্লুকের দেখা পেয়েছি, যেটাকে গ্রিসলি বিয়ার বলে এখানে। তারপরেই একদল অ্যান্টালোপই হোক বা হরিণই হোক, দেখা তো মিলল। একটু দূর থেকেই বটে, আর একটু কাছে যাওয়া যেত, কিন্তু সুধা গোড়া দুজনেই গাড়িতে রয়েছে, আর আমি একা একমাত্র দেখতে এসেছি ওর বাবার কাছে ছেড়ে, তাই আর বেশি দূর গেলাম না। আর আমাদের এক ফ্যামিলির সাথে দেখা হয়েছিল ম্যামথ হট স্প্রিং দেখতে এসে। ওরা নিচে গাড়ি পার্ক করেছে আর সবাই ওখানেই ওয়েট করছে। ওখান থেকে ডিসাইড করা হবে যে কোথায় লাঞ্চ করতে যাব আমরা। তো আমি যে ছোট্ট শহরটার কথা বলছিলাম যেখানে আমরা এখন যাচ্ছি, তার নাম ম্যামথ হট স্প্রিংস হিস্টোরিক ডিস্ট্রিক্ট। এখানেই একটা ভিজিটার সেন্টার রয়েছে, যার মধ্যে ছোট্ট একটা মিউজিয়ামের মতো করা রয়েছে। আমার আগে সবাই ঘুরে গেছে অলরেডি। সুধাকে আনতে চাইলাম, কিন্তু ও বাচ্চাদের সাথে খেলাধুলোয় ব্যস্ত হয়ে গেছে, তাই আমি একাই এলাম এখানে এই মিউজিয়াম বা ভিজিটার সেন্টারটা ঘুরতে। তো এই যে ভিজিটার সেন্টারটায় আমি এসেছি, এর নাম অলব্রাইট ভিজিটার সেন্টার। এটা শুধু একটা ভিজিটার সেন্টার নয়, এখানকার এক্সিবিশনের মাধ্যমে ইয়েলোস্টোনের ওয়াইল্ড লাইফ, নেচার আর ইতিহাস সম্পর্কে কিছু জিনিস জানা যায়। আর এই যে বিল্ডিংটার মধ্যে ভিজিটার সেন্টারটা রয়েছে, সেটাও কিন্তু ঐতিহাসিক। এটা আগে ইউএস আর্মির ফোর্ট ইয়েলোস্টোনের অংশ ছিল। ন্যাশনাল পার্ক সার্ভিস তৈরি হওয়ার আগে আর্মি এই ইয়েলোস্টোনের দেখাশোনা করত, তাই এখানে শুধু ইনফরমেশন নেওয়া নয়, ইয়েলোস্টোনের ইতিহাসটাও কিছু জানা যায়। তো এই যে ভিজিটার সেন্টারটা রয়েছে, এখানে ইয়েলোস্টোন ওয়াইল্ড লাইফের যে নর্দার্ন রেঞ্জ রয়েছে, সেখানে কি কি প্রাণী থাকে, তাদের ইকোসিস্টেম কি, এই সমস্ত কিছু এক্সিবিট করে দেখানো হয়েছে। তো এখানে অনেকগুলো প্রাণী এক্সিবিট করা রয়েছে, আর প্রত্যেকটা দেখেই মনে হচ্ছে অরিজিনাল। মানে আমরা জীবন্ত না দেখলেও মিউজিয়ামে এসে মানে মনে হচ্ছে যেন এগুলো সবকটা জীবন্ত। যেমন দেখলাম এল্ক, বাইসন, মিউল ডিয়ার, প্রংহর্ন, বিগহর্ন শিপ, মুজ। আর হিংস্র জীবজন্তুদের মধ্যে দেখা যায় গ্রে উলফ, গ্রিজলি বেয়ার, ব্ল্যাক বেয়ার, মাউন্টেন লায়ন আর ববক্যাট। ভিজিটার সেন্টার থেকে আমরা এখন আবারও একটা ছোট্ট শহর, দেখে মনে হচ্ছে কোনো ইউরোপের ছোট কোনো গ্রাম, এত সুন্দর জায়গাটা। এই জায়গাটার নাম টাওয়ার জাংশন। এখানে আমরা লাঞ্চ করতে এসেছি। রুজভেল্ট লজ আছে এখানে, সেখানে আমরা সবাই মিলে একসাথে লাঞ্চ করব, তারপর ডিসাইড করব আবার কোথায় যাওয়া হবে এখান থেকে।
এখানে খেতে খেতে ডিসাইড করা হলো যে সবাই লামার যাব এরপর। তবে সুধা গোড়া খুব টায়ার্ড হয়ে গিয়েছিল, যার ফলে আমরা হোটেল ব্যাক করলাম আর বাকিরা লামার গেল। আমরা লাঞ্চ করে ফিরছিলাম, তো রাস্তায় ফিরতে ফিরতে এই একটা জায়গায় আমরা দাঁড়িয়েছি। হঠাৎ করে চোখে পড়লো এত সুন্দর জায়গাটা যে আমরা দাঁড়িয়ে পড়লাম। এই যে জায়গাটা অসাধারণ জায়গাটা। অনেকেই দাঁড়াচ্ছে এই জায়গাটায়। টাওয়ার জাংশন থেকে লামার ভ্যালি প্রায় 30-35 মাইল দূরত্ব। তো ওখানে গিয়ে দেখে ফিরে আসতে প্রায় 2 ঘন্টার কাছাকাছি সময় লাগতো। আমরা আর সুধা গোড়াকে নিয়ে রিস্ক নিলাম না, ওরা খুব টায়ার্ড হয়ে গিয়েছিল। তো বাড়ি ফেরার পথে যেই জায়গাগুলো আমাদের খুব ভালো লাগছে সেখানেই দাঁড়িয়ে আমরা মিনিট 5-10 করে দাঁড়াচ্ছি, দেখে আবার গাড়িতে উঠে ব্যাক করছি। ম্যামথ হট স্প্রিং যাওয়ার সময় আমরা এই গ্র্যান্ড ক্যানিয়নের মধ্যে দিয়ে গিয়েছিলাম। তো ফেরার পথে আবারও এই রাস্তা দিয়েই যেহেতু ফিরছি, দাঁড়িয়েছিলাম মিনিট 5-10 জন্য। গ্র্যান্ড ক্যানিয়ন যে আপার ফলস রয়েছে এটা দেখতে গেলে আমাদের ট্রেল ধরে নিচের দিকে একটু নেমে যেতে হবে, কিন্তু সুধা গোড়া ঘুমিয়ে রয়েছে। মিনিট 5-10 আমরা বাইরেটা দাঁড়িয়ে একটু দেখলাম, নিচেটা যাওয়ার সময় হবে না, তো দেখে আবার আমরা ব্যাক করছি। আসলে গোড়া আজকে আর কোনো মতেই কার সিটে বসে থাকতে চাইছে না, ও বিরক্ত হয়ে গেছে কার সিটে বসে থেকে থেকে, যার জন্য আমরা কোনো জায়গাতেই না 10-15 মিনিটের বেশি ব্রেক দিতে পারছি না। ব্রেক বেশি দিলেই ও কান্নাকাটি জুড়ে দিচ্ছে, আর কোনো মতেই কার সিটে বসতে চাইছে না। তো ফেরার পথে আমরা ইয়েলোস্টোন রিভার এই জায়গায় একটা বড় লেকের মতো হয়ে মোড় নিয়েছে। জায়গাটা খুব সুন্দর, আমরা নামার লোভ সামলাতে পারলাম না, না নেমে আর কি। তো নেমে গিয়ে ওখানে আরও 10 মিনিট থেকে তারপর হেডেন ভ্যালির উপর দিয়ে আমরা ব্যাক করলাম। ভাবলাম যে ফেরার পথে যদি কিছু জীবজন্তু দেখা যায়। দেখেছি 2-1টা বাইসন, যেগুলো ইতস্ততভাবে এদিক ওদিক চড়ে বেড়াচ্ছে, তবে দল নিয়ে যাচ্ছে সেরকম বাইসন খুব একটা দেখিনি। অনেক দূর থেকে নদীর উল্টো দিকের ভ্যালিতে চড়ছে সেগুলো দেখেছি, কিন্তু খুব কাছাকাছি কোনো কিছুই দেখতে পাইনি। গতকালও এরকমই দেখেছিলাম। আজকে এখন 6টা বাজছে, আমরা এই মাত্র ফিরছি। সুধা গাড়ি থেকে নেমেই বলছে আই ওয়ান্ট টু স্লিপ। সুধা এখানে শাওয়ারটায় স্নান করতে ভয় পায়। এদিকে, নট দ্যাট ওয়ে, ইয়েস ইউজ দ্য স্টেয়ার। গোড়া তো আনন্দই হয়েছে, মাঝে মাঝে যা ট্রাভেল দিচ্ছে, এমন কান্নাকাটি করছে যে গাড়ি থামিয়ে ওকে থামাতে হচ্ছে। তো এই রুমে ঢুকছি, এবার স্নান টান করে ফ্রেশ হব। আজকে আর কোথাও বেরোবো না, সোজা বিছানায়। খাওয়া দাওয়ার চিন্তা পরে করব, রাতে খাওয়া দাওয়ার বিশেষ কোনো ইচ্ছে নেই। সুধা কি খেতে চায় সেই মতো হবে। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, নমস্কার।